আমি অর্ণিক, রয়েছি দ্য ডার্ক রুমে। যে মুহূর্তে দাঁড়িয়ে এই সংলাপগুলো বলছি, বাইরে তখন রেমালের কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে। সত্যি, এমন কতই না অজানা অচেনা ঝড় বয়ে যায় আমাদের জীবন দিয়ে, যার গতিপথ আমাদের আগাম জানা থাকে না। সবাই সতর্ক এবং সাবধান থাকবেন। সুন্দরবন এবং উপকূলীয় অঞ্চলের মানুষদের পাশে থাকবেন, তাদের সুরক্ষা প্রার্থনা করবেন। আজকে পিয়ালিদির জীবনে বয়ে যাওয়া ঝড়ের দ্বিতীয় এবং শেষ পর্বটা শুনে নেব। হ্যাঁ দিদি, আজকে তাহলে এই সেকেন্ড পার্টটা শুনে নি, ঘটনাটা তুমি যেটা বলছিলে। হ্যাঁ, আমি কালকে যেটা বললাম হুম। যে উম, যে কি হয়েছে তার পরবর্তীতে মা হুম। মারা গেল। মা মারা যাওয়ার পরের দিন থেকে বললাম আগামী 3 দিন মানে উপর আমার 3 তলা, আমাদের তো 4 তলা বাড়ি। হুম। তা 3 তলায় অন্যান্য কাকা কাকিমারা থাকে। হঠাৎ করে রাত্রিবেলা ওরা 12:30-1টার সময় নেমে এসে বলছে, হ্যাঁ রে তোরা কি ধূপকাঠি ধরিয়েছিস? এত ধূপকাঠির গন্ধ কেন? বাড়িতে টেকা যাচ্ছে না। আচ্ছা। ঠিক আছে, আমি ছোট ছোট করে পয়েন্ট করে বলছি, কারণ আমি গলাটার উপর প্রেশার দিতে চাইছি না। ঠিক হুম। আছে, হুম। হুম। এটা একটা দিন গেল। এবার তারপরে আমাদেরকে বিধান দেওয়া হলো জালের কাঠি এবং লোহা পড়ে থাকতে। ঠিক আছে, কিসের কাঠি? জালের কাঠি, জালের কাঠি। আচ্ছা। এবং সেই জালের কাঠি যে জালে মাছ ধরা হয়েছে। হুম। হুম। ঠিক আছে, হুম। হুম। মানে এটা আমার একজনের কাছ থেকে, খুব বড় একজন তান্ত্রিকের কাছ থেকে শোনা, হুম। যে যে জালে মাছ ধরা হয় হুম, সেই সেই জালকে জাল যদি বাড়িতে টাঙিয়ে রাখা হয় তাহলে ভূত কোনো ধরতে না নেগেটিভ পারে, নেগেটিভ এনার্জি এনার্জি আসতে পারে না। আসতে পারে না। এবারে ওই জালে, যে জালে মাছ হয় সেই কাঠি পড়ে থাকা হলো। ঠিক আছে, হুম। এবার ব্যাপারটা হচ্ছে দোকানে যেটা কিনতে পাওয়া যায় আমরা তো আদৌ সেটা সত্যি না মিথ্যে তো যাচাই করি না, হুম। হুম। যে ওটা আদৌ জালের কাঠি আছে, জালের কাঠি হুম। কিনে। এবং তাতে মাছ ধরা, মানে ধরা হয়েছে এমন হতে হবে, সেই গুণটা হুম থাকতে হবে। হুম 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 যে মাছ ধরা হয়েছে। হুম। নতুন হলে চলবে না। না, হুম। নতুনও হতে, মানে নতুন ব্যাপারটা কি? নতুন দোকান থেকে কিনে আনলাম, আমি তো জানতে পারছি না যে ওটার হ্যাঁ, মধ্যে মাছ হ্যাঁ, ধরা হ্যাঁ, হয়েছে হ্যাঁ, কিনা। হ্যাঁ, সেটাই। ঠিক আছে, হুম। তো যাই হোক, পড়ার বিধান দেওয়া হলো, কিন্তু আমি বুঝতে পারতাম কিরকম, মনে হতো না আমাকে কেউ ফলো করছে। পাশ দিয়ে কিছু একটা বেরিয়ে গেল স্বাভাবিকভাবেই। আমি প্রথমেই বলেছিলাম আমি খুব শকড ছিলাম, হুম। হুম। প্রচন্ড। হুম। কিন্তু অনেকেই আমাকে পরে বলেছে, হ্যাঁ এগুলো মাকে নিয়ে অতিরিক্ত ভাবার কারণে। কিন্তু প্রথমে আমি বলে রাখি, আমি নিজেই একটা সাইকোলজি মানে নিয়ে পড়া স্টুডেন্ট। সুতরাং মানুষের আজকে সাইকোলজি নিয়ে পড়া যদি না হতো, আমার সঙ্গে যা যা ঘটেছে আমি যে বলতে যাচ্ছি এই এপিসোডে, হুম। ঠিক আছে, তাহলে আর যদি সত্যি কথা যদি কেউ বলে যে ঐশ্বরিক এনার্জি তো ডেফিনেটলি আছে, পজিটিভ এনার্জি, যদি সেই জিনিসটার মধ্যে আমি না থাকতাম হুম। তাহলে এতদিনে আমার অবস্থা খারাপই হয়ে যেত। এবারে আহ তো আমার যে যখন ঠাকুরমশাই আসলেন ওনাকে বলা হলো। এবার উনি এতটাই লোভী ছিলেন, উনি কি করলেন, উনি শ্রাদ্ধের কাজের দিন কাজ করলেন। হুম। মানে কাজের যিনি মধ্যে না, তোমার নাম বলেছিলেন, ওই আর কি। হ্যাঁ 4 দিনের দিন আমাকে যে কাজটা করিয়েছিল না হুম। ঘাটে, হুম। 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 সেখানেও কোনো কিছু দান ফান করায়নি। ঠিক আছে, আচ্ছা। পিণ্ডদান তো হয় না সেরকম, হুম। পিণ্ডদান ফান করায়নি 4 দিনের কাজে। এবং ওইখানে কোনো হাওয়া নেই, কোনো হাওয়া নেই, কারণ বদ্ধ ঘর ছিল ওটা শুধু। আচ্ছা। হ্যাঁ, এবার অনেকেই বলবে যে এয়ার তো আর ওরম দেখা যায় না, এয়ার তো সব জায়গায় থাকে। কিন্তু একটা কথা বলি, এয়ার যদি সব জায়গাতেই থাকে তাহলে আমরা ফ্যানটা নিভিয়ে যখন ঘরের মধ্যে দেশলাই কাঠি ধরাচ্ছি, তাহলে এতটাই যদি এয়ার থাকবে তাহলে সেই দেশলাই কাঠি নিভে যাওয়া উচিত। হুম। আমি বোঝাতে পারছি মানে হুম। এয়ার বাতাস, হয়তো আছে, বাতাসের মানে, মানে যেটা সে কিন্তু সেই বইছে, গতি, গতিটা নেই। হ্যাঁ সেই গতিটা নিশ্চয়ই ততটা থাকে না একটা বদ্ধ ঘরের মধ্যে। হুম। 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 এয়ার তো না হলে, আর যদি এয়ারই থাকবে বদ্ধ ঘরের মধ্যে, লোকে কেন বলে সাফোকেশন হচ্ছে, হুম। তাই না? আমি কথাগুলো কেন বলছি, কারণ এই কোশ্চেন গুলো অনেকের আসতে পারে, কারণ অনেকে আছে বেশি বোঝে, আমি এটা বলেই দিচ্ছি, যারা বেশি বোঝে, হুম
অনেকে আছে অনেক রকম কোশ্চেন করে। আমি কেউ হয়তো বলতে পারে বদ্ধ ঘরে হয়তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, ওর জন্য সাফোকেশন হচ্ছে। না, সেটাই তো বলছি, যদি হুম এয়ার কোয়ালিটি ওখানে এতটা এয়ার থাকবে কেন আমি কথাটা বলছি। হুম কারণ হুম আমি যে বদ্ধ ঘরটায় কাজ করেছিলাম, হুম হুম সেই কাজ করার ওখানে যে প্রদীপটা জ্বালাচ্ছিলাম না, হুম হুম। মোমবাতিটা ধরেই নি। দুটো দেশলাই বাক্স শেষ হয়ে গেছিল ওই ছবির সামনে। আচ্ছা, মানে তোমার মায়ের ছবির সামনে? একদম। সরি। হ্যাঁ, দুটো দেশলাই বাক্স শেষ হয়ে গেছিল। ঠাকুরমশাই বলে, ঠিক আছে যাওয়ার সময় তুমি একটা প্রদীপ ধরিয়ে দিও। প্রদীপটাও ধরেনি। চলে আসলাম 4 দিনের কাজ করে। 13 দিনে যখন কাজ হলো, হুম ঠাকুরমশাই উল্টো পাল্টা মন্ত্র। আর আমার মায়ের কাজের সময় 4 দিনে তো আমার মায়ের নামের জায়গায় আমার নাম করে আমার শ্রাদ্ধই করে দিয়েছিল। তো সত্যি কথা বলতে ঠাকুরমশাইটার উপর না আমার খুব রাগ ধরে গেছিল। হুম, স্বাভাবিক। না, আমার কথা হচ্ছে তুমি যখন একজন ব্রাহ্মণ, হুম তোমার উপর বিশ্বাস করে তো আমরা কাজের দায়িত্ব দিয়েছি। হুম হুম তুমি তোমার ওটা পেশা, অবশ্যই আমি মানছি, কিন্তু সেই পেশাটা ব্যবসায় পরিণত কেন হবে? তোমার যেটা দায়িত্ব তুমি সেই দায়িত্ব থেকে কেন পিছিয়ে আসবে? আইদার তুমি জানো না, হুম মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, হুম ঠিক আছে? হুম। আর কেন বলছো অল্প বিদ্যা? কারণ এখন অনেকেই ব্রাহ্মণ, অনেক টাইটেল আছে। ওনার না, ওনার টাইটেল ছিল হচ্ছে কুশারী। আচ্ছা এদিককার কিন্তু ব্রাহ্মণ নয়নি। আচ্ছা। তো উনি আমার তো যাই হোক করলেন। তখন আমি যখন জিজ্ঞাসা করেছিলাম ঠাকুরমশাই এরকম ভুল মন্ত্র, ওটা ঠিক আছে, তুমি একটুখানি জালের কাঠি 1 বছর সাবধানে থাকো, জালের কাঠি লোহা পরে থাকো, ও শরীর থেকে আলাদা করবে না। হুম এইবারে তারপরে আমার 13 দিনের যখন কাজ হলো, হুম মায়ের ফটোতে রজনীগন্ধা মালার বৈশিষ্ট্য কি, যত বাসি হবে তত সুন্দর গন্ধ বেরোবে, রাইট? হুম হুম। আমার মায়ের ছবিতে আজ অব্দি রজনীগন্ধার মালা দিলে কোনো গন্ধ বেরোয় না, একটা বিচ্ছিরি পচা গন্ধ বেরোয় এখনো অব্দি? এখনো অব্দি। আমি তো এখনো অব্দি ফেস করে চলেছি জিনিসটা। হুম হুম হুম। এবারে তো প্রচুর রজনীগন্ধার মালা দেওয়া হয়েছে হুম ওই দিনকে, কিন্তু কোনো গন্ধই নেই। এবং মায়ের সামনে যতই প্রদীপ ধরানো হচ্ছে, জ্বলছে কোনোভাবে না। সবাই বলছে ছাদে কাজ হয়েছে, চারিদিক ঢাকা, কোনো একটা জায়গা থেকে হাওয়া আসছে, সেই জন্য। এই হোক, 13 দিনের কাজ তো উনি বসলেন কটার সময়, 11টা 11টায় বসেছে, দুটোর মধ্যে কাজ কমপ্লিট, 3 ঘন্টায় নাকি চারদের কাজ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, একেবারেই মানে আমরা স্যাটিসফাইড ছিলাম না। ঠিক আছে, উনি পান চিবোতে চিবোতে কি মন্ত্র পড়ছে না পড়ছে। গীতা পাঠ করতেই তো নর্মালি কতক্ষণ লেগে যায়? না, ওনার ছেলেকে উনি নিয়ে আসেন, ওনার একটা টিম আছে, উনি ওনার দাদা আর ওনার ছেলে। আচ্ছা। ওনার ছেলেকে উনি নিয়ে আসেন, ছেলে কোনায় বসে কি বিবি 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 করে একটাই অধ্যায় পড়লো, হুম হয়ে গেল গীতা পাঠ। ঠিক আছে, এবারে 13 দিনের পরে আমরা জিজ্ঞাসা করলাম দোষ পেয়েছিল। তো যে কাজ করার পরে 45 দিন থেকে 90 দিনের মধ্যে কোচ করতে হবে এটা শ্রাদ্ধের পরে। হুম এবারে যথারীতি সেরকম আয়োজন। এইবার তার পরবর্তীতে এইবার আমি একটা ফেজ কাটিয়েছিলাম। আমি তো নিউ টাউনে থাকতাম তখন চাকরি সূত্রে। যাই হোক, মা মারা যাওয়ার পর আমি যতটাই শখ ছিলাম যে আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। হ্যাঁ, এইবারে আমি তখন নিউ টাউন ফিরে গেছিলাম। আমার ঘরে না বদ্রি পাখি ছিল, আচ্ছা। এবং পশু পাখিরা এদের সবসময় সিক্স সেন্স বেশি থাকে, ভগবান এদের হুম হুম সবসময় তাই ভাবেই তৈরি করেছে। হুম হুম এবং বদ্রি আর টিয়া এরা সব থেকে বেশি মানে বোঝে। হুম। আমার মা যেহেতু মঙ্গলবার মারা গেছিল, যখন আমি দেখলাম প্রত্যেক মঙ্গলবার একটা করে বদ্রি পাখি মারা যেতে থাকলো, আমি আবার আনছি। মানে পেয়ারে থাকে তো ছেলে মেয়ে, হুম হুম হয়তো এই সপ্তাহে ছেলেটা মারা গেল, পরের সপ্তাহে মেয়েটা মারা গেল, ছেলেটা মারা গেল, আমি আবার ছেলে নিয়ে আসলাম।
পরের সপ্তাহে মেয়েটা মারা গেল, আমি আবার মেয়ে নিয়ে আসলাম। এই করে করে আমি 6 বার চেঞ্জ করেছি, মানে এনেছি। বুঝতে কিছুতেই পারছিলাম না। আর সন্ধ্যাবেলা হলেই না, আমি যখন ঘুমাতাম, হুম। সন্ধ্যাবেলা হলেই একটা বিচ্ছিরি পচা গন্ধ নাকের মধ্যে ঘুরতো। মানে চামড়া বা চর্বি পচা এরকম? কাঠ পুড়লে, হ্যাঁ, এক্স্যাক্টলি ওরকম, ঠিক আছে, যেটা তুমি বললে, ওরকমই, ঠিক আছে। তো আলটিমেটলি ওখানে একটা মসজিদ ছিল, তো আমার হাজবেন্ড নিয়ে গেছিল আমাকে, তখন কোভিডের টাইম। হুম। এবার আমি গায়ে না কোনোদিনই কোনো গয়নাগাটি বা কোনো তার হেনা তেনা এইসব না আমি পরতে অভ্যস্ত নই তো। ফলে ওই যে গলার মধ্যে যেটা ছিল আমার লোহা হুম হুম জালের কাঠি, ওটা আমি খুলে রেখেছিলাম 13 দিনের কাজের পর। হুম হুম আসার সময় অফিস থেকে আসার না, তখন কোন একটা জায়গা থেকে আসছিলাম, হুম আসার সময় আমার বাস থেকে নামতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো। মানে নর্মাল সিঁড়ি থেকে জাস্ট নামবো, ঠিক আছে, লাস্টে দাঁড়িয়ে আছি, লাস্ট, সেখান থেকে নামবো, বাসটা চালু হয়ে গেছে, আমি পড়ে গেলাম। মানে বড় একটা ফাড়া গেছে ওটা। হুম তারপরে যেটা হলো, ও, আমার হাজবেন্ড বারবার বলতো ওটা গলায় পরে থাকো, গলায় পরে থাকো। হুম 3 দিন, একটা এর মধ্যে একটা জিনিস বলতে পারি, 3 দিনের দিন আমার হাজবেন্ড রাস্তায় বেরিয়েছিল, রাত্রে যেটা বলে, হুম হুম সেদিনকে আমার হাজবেন্ড স্পষ্ট শুনেছে ওকে ডাকছে পিছন থেকে কেউ, এবং ওটা আমার মায়েরই গলা ছিল, ও আমাকে স্পষ্ট বলেছে। এবার মানে ওর গায়ে নাম যেহেতু ধরে পইতে ডাকছে? আছে, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আমার হাজবেন্ডের নাম সুদীপ, তো বলছে সুদীপ, একবারই ডেকেছে, ঠিক আছে, ওকে স্পষ্ট, আর ভাইয়ের গলা তো চেনে। হুম 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 ও ডেকেছে, সাথে সাথে ওটা সিগারেট ধরিয়েছে, হুম পিছনে তাকায়নি, চলে এসছে। তো আমি বললাম তুমি কেন বেরোতে গেছো, জানোই তো, আর ওকে খুব ভালোবাসতো। আচ্ছা। তো আলটিমেটলি এরকম করে 13 দিনের কাজের পরে এই সিরিজগুলো শুরু হতে শুরু করলে, আমি না বুঝতে পারছিলাম না এই বদ্রি পাখিগুলো মরে যাচ্ছে কেন। ওই ঘরটা যে অ্যাকচুয়ালি যে রুমটা আমরা থাকতাম, খুব গরমও ছিল, হুম স্ট্রোক হয়ে যাচ্ছে পাখির কি গরমে। কিন্তু অদ্ভুত ভাবে আমি আমার হাজবেন্ড বলছি এরা তো মা মারা যাওয়ার আগেও ছিল, তখন হুম তো এরকমই গরম ছিল, তো তখন তো কিছু হয়নি, কিন্তু মারা থাকলো না। তখন একদিন রাত্রিবেলা আমি যখন, যেদিনকে ছেলে পাখি না মেয়ে পাখিটা মারা গেল, হুম মেয়েটাকে যখন আবার একটা নতুন মেয়ে পাখি আমি আনলাম, মধ্যমগ্রাম বলে একটা জায়গা আছে গঙ্গানগর, হুম হুম ওই ভিতর দিয়ে আমি আসছিলাম বাইকে করে আমরা। তা একটা দোকানের সামনে দাঁড়িয়েছি কিছু জিনিসপত্র নেবো বলে, পাশেই না একটা দোকান ছিল, ওই যারা মুরগি টুরগি বিক্রি করে, কোয়েল পাখি টাকি। হুম তো ওরা তো চেনে, ওরা বলছে বাহ পাখি দুটো খুব সুন্দর তো, ও নিজেই ভদ্রলোক বলছে। তখন ওরা বলছে এটা ছেলে এটা মেয়ে, আমি বলছি হ্যাঁ। আমি কিন্তু ওনাদের সঙ্গে বেশি কথাও বাড়াইনি। হুম তখন উনি বলছেন, জানেন তো দিদি, এরা না ভীষণ পরিমাণে বুঝতে পারে। আমি বলছি, কি বুঝতে পারে, কি বলছেন আপনি, বুঝতে পারছি না আমি। বলছে মানে ধরুন আপনার উপরে কোনো বিপদ আসার হলো, যেহেতু হুম। আপনি ওর মালিক, আপনার উপরে কোনো বিপদ আসতে দেবে না, তার আগে ওরা নিজের প্রাণটা দিয়ে দেবে, মানে ওরা ওটা শুষে নেয়, ওটা টেনে নেয়, অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব করে। আমি কিন্তু ওনাকে বলিও নি আমার ঘরে এতগুলো পাখি মারা গেছে। হুম হ্যাঁ, এবং তখন আমার মাথায় ক্লিক করলো যে তাহলে কি মৃত্যুর কারণ এটা। লাস্টে তারপরে যখন মেয়েটা, পরের সপ্তাহে মেয়েটাও মারা গেল, ছেলেটাকে আমরা তখন একটাই ছেলে, এতবার হয়েছে, আমরা কি চাইবো একটা অবলা হুম হুম জিনিসের চোর, আমরা তখন দিয়ে দিয়েছিলাম, বাকিটাকে তো দোকানে দিয়ে দিয়েছিলাম, হুম যেহেতু ও বেঁচে যাক, দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা, আমার হাজবেন্ড যেহেতু পশু পাখি ভীষণ ভালোবাসে, তো হুম। ককাটিল আনা হয়েছিল। আচ্ছা। ককাটিলের যে মেয়ে পাখিটা সেটাও মারা গেল। তখন জেনারেল দেওয়ার সাথে সাথে আমরাও ট্রান্সফার করে দিয়েছিলাম। এবার আমরা বাড়ি, এবার ওইখানে থাকাকালীন ওই যে মসজিদে নিয়ে গেল আমায়, হুম মসজিদে নিয়ে যাওয়ার সময় শুধু গিয়ে বলল, ওখানে যে যে থাকে না মৌলানা, যে দাদা থাকে,
ওখানে মৌলভী জেলে। হ্যাঁ যারা থাকে মৌলভী, সরি মৌলানা না, মৌলভী। তো ওখানে আমার আমার হাজবেন্ড বললো যে এরকম ভয় পাচ্ছে, আর মা মারা গেছে রিসেন্টলি, ব্যাস ওকে থামিয়ে দিল হাত দিয়ে, চুপ কর। আমার দিকে তাকালো, একটা বোতল জল পরে দিল, বলে এই জলটা খাবি এক ঢোক করে, নিজের গায়ে ছেটাবি আর সারা ঘরে ছেটাবি, আচ্ছা। ঠিক আছে? এবারে আমি কোইন্সিডেন্ট গুলো বলছি, অদ্ভুত ভাবে গলার থেকে তো ওটা খুলে রেখেই ছিলাম, আমি পড়তে অস্বস্তি হচ্ছিল। হুম হুম তার মধ্যে না, মানে বলে না সবকিছুতে একটা বাধা আসে। হুম হুম এবার আমার মনের মধ্যে তখন হচ্ছে, দূর, আমি এখন করবো কোভিড এর সময়, 2020 উনি জল ফুঁকে দিয়েছেন, ওনার যে কোভিড নেই কি করে বুঝবো, মানে নানা রকমের অজুহাত তখন দিতে থাকলাম আমি, ঠিক আছে? হুম যে কোভিড কি করে, আমি গায়ে ছেটাচ্ছি, গায়ে মানে ঘরে ছেটাচ্ছি, আমি খাবো না জলটা, ঠিক আছে? তো আমি জলটা খাইও নি। এইবারে তখন শুরু হয়ে এলো রাত্রিবেলা, আমি ওখানে থাকাকালীন বলছি, হুম একদিন রাত্রিবেলা আমার হাজবেন্ড দেখছে আমার পাশে, ওর পাশে আমি নেই, নেই। ও হট করে চমকে উঠেছে, দেখছে গেটটা খোলা বেরোনোর, ঘর থেকে। আর আমরা টপ ফ্লোরে থাকতাম বলে ছাদও তার উপরে ছিল, আচ্ছা। ঠিক আছে? হুম হুম তো যাওয়ার, ও ওর কি মনে হয় যে ওর সাথে সাথে ওখান থেকে বেরিয়েই ছাদে গেছে। ছাদে গিয়ে যেটা দেখছি সেটা হচ্ছে আমি কার্নিশের উপরে পা ঝুলিয়ে বসে আছি। কি বলছো? হ্যাঁ। সেটা তোমার মনে ছিল যে তুমি ওরকম? উহু, উহু, উহু। আমি জানি না, যখন আমার হাজবেন্ড গিয়ে মানে আমাকে ঝাঁকা দিয়েছে ধরে, হুম পিয়ালি, আমার তখন সম্বিত ফিরেছে, তখন নিচে দেখছি আমি একদম টপ ফ্লোরে বসে ছাদে। তারপর তো আমাকে ধরে দাবালো, ঠিক আছে? তখন ঘড়িতে বাজে 3:15, হুম হুম এবং রাত্রি 3টে থেকে 4টে অবধি সময়টা, এটাকে ইভিল টাইম বলা হয়। হুম ডেভিলস আওয়ার। হুম। তো আলটিমেটলি ওই একটা ঘটনা ঘটলো। হুম এইবারে ওখান থেকে আমরা চেঞ্জ করলাম বাড়ি। কোইন্সিডেন্স কেমন দেখো, হুম মানে যে বাড়িটায় আমরা চেঞ্জ করে আসলাম, হুম সেই বাড়িটায় হচ্ছে ভদ্রলোকের মাছের ভেজির ব্যবসা। আচ্ছা। ওনাদের বাড়িতে রক্ষাকালীর পুজো হয়। কিন্তু যে দিন, মানে যখন আমরা গেলাম বাড়িটাতে, সেই বছরই ওনাদের কাল ওষুধ চলছে। সেই বছরই কাল ওষুধ চলছে। মানে সেই বছরই পুজো হবে না মায়ের। আচ্ছা। ঠিক আছে? হুম তো আমার, ওনার যেহেতু মাছের ভেড়ির ব্যবসা, হুম তো আমার হাজবেন্ড বলল যে, দাদা আপনি এরকমের, আমি আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি। তাই জন্য বলছো, দাদা আপনি চিংড়ি মাছ এনে দেবেন, যা পয়সা লাগে আমি দিয়ে দেবো, হুম যেটা দাম হয়। ও বলছিল, না না, কোনো দাম লাগবে না, ঠিক আছে? হুম এবার দেখো ভদ্রতার খাতিরে সেটা তো আর বলা যায় না ওরম ভাবে। হুম এবার যাই হোক, অল্প কিছু নিয়েছিল বাট দিয়েছিল। এবার যখন চিংড়ি মাছগুলো দিয়ে গেছে না, হুম মানে আমার হাজবেন্ড তখন কয়েক মিনিটের জন্য বাইরে গেছিল। ও জানলা থেকে ঢোকার সময় ও এটা আমায় বলছে। ও জানলা থেকে যখন ঢুকে গেছে, আমি চিংড়ি মাছগুলোকে নিয়ে না, হুম মানে বলে না, গলার টেপার কাউকে যদি হয় না, চিংড়ি মাছগুলোকে ওরকম ভাবে চটকাচ্ছি আমি। এদিক ওদিক এদিক ওদিক করছি চিংড়ি মাছগুলো নিয়ে, ঠিক আছে? আমার হাজবেন্ড কিচ্ছু বলেনি, চুপচাপ ঘরে এসছে। ঘরে এসে আমাকে বলছে, পিয়ালি, আমি তখন আস্তে নাকি অ্যান্সার করেছি, হুম। তখন আমি ওকে বলছি, আচ্ছা, কাঁচা মাছ খেয়ে দেখেছো কোনোদিন? আচ্ছা। ও তখন আমাকে বলছে যে, একটা কাজ করি, ঘরে সন্ধ্যা দিয়েছো? আমি বলছি, আমি কিন্তু তখন কোনো উত্তর দিচ্ছি না। হুম তখন গঙ্গা জল ছিটিয়েছিল ঘরে আমার গায়ে, তো মানে পারলে বোতল, হাফ বোতল ঢেলে দিয়েছিল। হট করে না আমি, মানে
মানে তোমার কি বলে, মানে বলে না কোনো ঘোরের মধ্যে থেকে বেরিয়ে আসা, হুম হুম সেরকম ভাবে বেরিয়ে এসেছি। আমি বলছি মা, চিংড়ি মাছগুলো এরকম বলছে যে ঠিক আছে ছেড়ে দাও, তুমি একটা কাজ করো, তুমি তুমি ছেড়ে দাও ওটা, যা করার আমি করছি। ও রান্না করতে পারে ভালো। হুম তো বসলো এবার না, সমস্যাটা হচ্ছে এরকম, আমি বুঝতে পারছি পাশে কেউ আছে, ঠিক আছে। আমি হুম কিন্তু এরকম নয় যে প্রচুর পরিমাণে চিন্তা করতাম। হ্যাঁ, স্মৃতি সব পেয়েছি। অবশ্যই একটা মনে পড়তো, মাকে কাঁদতাম, ঠিক আছে। হুম মানে আমি কিন্তু মা মারা যাওয়ার পর 11 মাস কাঁদতে পারিনি। তারপরে আমাকে ডাক্তার দেখানো হয়েছিল এবং ডাক্তার বলেছিল যে আপনি কাঁদান, নাহলে ওনার কিছু একটা হয়ে যাবে। 11 মাস আমি কাঁদতে পারিনি। এবারে ওই আমাকে তখন বলল যে, তখন আমাকে আমার হাজবেন্ড রাজপুর সোনারপুর বলে একটা জায়গা আছে, হুম শ্মশান, হুম ওখানে একজন আছেন বয়স্ক ভদ্রলোক। হুম ওখানে তান্ত্রিক উনি, কিন্তু ওনাকে দেখলে বোঝাই যাবে না উনি তান্ত্রিক, মনে হবে একজন সাধু পুরুষ। হুম ওনার ওখানে মায়ের মন্দির আছে, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। হুম। ওখানে নিয়ে গেল। ওখানে নিয়ে যাওয়ার পরে উনি মানে ওনাকে আমি তোমাকে একটু বলছি, মানে আমি যার কাছে কালকে গেছিলাম এমনি, তার কথাই তো বলছো? হ্যাঁ, শ্যামা খাপা। হুম হুম আচ্ছা আচ্ছা। এবারে তো যাওয়ার পরে আমি বললাম গুরুদেব এরম এরম, আমার হাজবেন্ড বলল, হুম বলছে যে কিছু করার নেই আর, আর কিছু করার নেই। যতদিন না তোকে টানছে, তোকে সাথে নিয়ে যাচ্ছে, ততদিন এই মৃত্যুর তাণ্ডব লীলা চলবে। এবার মৃত্যুর তাণ্ডব লীলা তখনও তো আমরা কিছু বুঝতে পারছি না, হুম কথাটা উনি কেন বললেন। হুম হুম পরে উনি বলেছিলেন যে 3 বছর কমপ্লিট হয়ে গেলে হুম আহ মৃত্যুর লীলা শুরু হবে। এবং আমাকে বলেছিল একটা জিনিস দিয়েছিল, বলছে দেখ তোকে আমি দিচ্ছি গলায় পরে থাকার জন্য, ঠিক আছে। আর একটা লাল কাপড় বাঁধাকে দিয়েছিলেন, তো বিছানার তলায় রাখতে বলেছিলেন। হুম তো আমি বললাম, আমাকে বলছে দেখ আমি তোকে কোনো গ্যারান্টি দেবো না। আর উনি খুব ছাটকাট কথা বলে, যেটা ওনার হাতের মধ্যে নেই উনি বলেই দেবেন। বলছে যে সম্ভব নয়, এ একদম শেষ করে ছাড়বে, ঠিক আছে। হুম তো বলছে যে এটা আমি তোকে দিচ্ছি, কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না আমি, যে এটা থেকে তো হ্যাঁ কাঁকড়া খাবি না, কাঁকড়া খাবি না কোনোদিন। আচ্ছা। তো ওটা পড়েছিলাম, ওটা পড়ার পর অনেকটা প্রভাব কেটেছিল, মিথ্যে বলবো না। কিন্তু আলটিমেটলি ওই যে সাউথে আমার একজন পরিচিত ছিলেন, আমার সাউথ ইন্ডিয়াতে, ওই হুম জায়গাটার নাম হচ্ছে উম জায়গাটার নাম আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না আমার। হ্যাঁ, ওনার নাম সাইনাথ বালাম ছিল, উনি ফোর্ট ট্রেনিং করতে পারতেন না। তো ওনার সঙ্গে সাইনাথ কোনো, বালাম। হ্যাঁ সাইনাথ বালাম, ঠিক আচ্ছা। আছে। এবার উনি ফোর্ট ট্রেনিং করতে পারতেন এবং স্পিরিচুয়ালিটির লেভেল ছিল সাংঘাতিক। আমার পুজো আচ্ছা তো ছিল, কিন্তু অ্যাকচুয়ালি যদি স্পিরিচুয়াল যাত্রা কেউ বলে তাহলে ওনার হাত ধরেই শুরু, মানে আরো গভীরে যাওয়া, ঠিক আছে। হুম তো উনি বলছেন, আমাকে একটা উপায় বললেন যে মা তুই একটা কাজ কর, ভাদ্র মাসটাকে শ্রাদ্ধের মাস বলা হয়। হুম তখন সমস্ত পিতৃ যারা আছে, পিতৃ আছে হুম যারা, তারা জল খাবার নিতে আসে। তোর মা যেহেতু তোর হাতে কিছু পায়নি, হুম একটা মন্ত্র বলেছিল, বলেছিল তিল, দূর্বা, 1 টাকার কয়েন আর একটু জল, হুম এটা নিয়ে বলছি ঘরেই করতে পারবি, ঠিক আছে। করে 1 মাস ধরে এটা করবি, আর লাস্ট দিন গিয়ে গঙ্গায় ফেলে দিয়ে আসবি সব, ঠিক আছে। হুম তুই 1 মাস ধরে ওইটা আমি করেছিলাম। হুম হুম তারপরে কিন্তু আস্তে আস্তে প্রভাবগুলো কাটতে শুরু করেছিল। হুম দীর্ঘদিন প্রভাব ছিল না, আমি লাস্ট দিনও গঙ্গায় ফেলে দিয়ে এসেছিলাম। আর সব থেকে বড় কথা, আমার মাকে যে ঘাটে পোড়ানো হয়েছিল, হুম মানুষের ঘুরতে যেতে কোথায় ইচ্ছা করে, টুকটাক জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করে না। হুম হুম হুম
আমি আমার হাজবেন্ডকে সবসময় বলতাম, হ্যাঁ গো আমাকে একটু রতনবাবুর ঘাটে নিয়ে যাবেন। হুম, আমি পার্সোনালি চিনি খুব ভালো করে জায়গাটা, যাই হোক। হ্যাঁ। আমাকে একটু রতনবাবুর ঘাটে নিয়ে যাবে। ইন দ্য মিন টাইম দোষ কাটানোর যে কাজ হলো, হুম। দোষ কাটানোর কাজেও হলো বড় ভুল। কারণ দোষ কাটানোর কাজে আচার্য ছাড়া দোষ কাটানোর কাজ করতে পারে না। হুম। আচার্য ব্রাহ্মণ যারা থাকে, হুম। আচার্যকে লাগবেই লাগবে। আচ্ছা, তাদের কি পূর্ণাভিষিক্ত হতে লাগে? তো মানে হুম অবশ্যই অবশ্যই পূর্ণাভিষিক্ত হতে লাগে। হুম এবং আচার্য লাগবেই। হুম। এবং যে আচার্যকে এনেছিলেন হুম। প্রথমে সুস্থভাবে আসলেন, 1 ঘন্টা বসেছিলেন, চা টা খেলেন, হঠাৎ করে উনি মাথা ঘুরে পড়ে গেলেন। আচ্ছা। কাজের দিন, দোষ কাটানোর দিন, হুম। মাথা ঘুরে পড়ে গেলেন। এমনই মাথা ঘুরে পড়ে গেলেন, মাথা ফাটা ফেটে গেল, মানে ফুলে গিয়ে কেটে গিয়ে, ঠিক আছে, হুম। যে উনি আর থাকতেই পারলেন না। ওনাকে বাড়ি চলে যেতে হলো, মানে বাড়ি দিয়ে আসা হলো ওনাকে। মানে আচার্য চলে গেল, কাজটার তো কোনো ভ্যালুই থাকলো না। হুম। এবার যেটা আমাদের পুরুষ যে ছিল, হুম। সবজান্তা হরিদাস পাল, ঠিক আছে, যে ভুলভাল বলতো, ঠিক আছে, সে নিজে চণ্ডীর পুজো করলো, যেটা আচার্যর করার কথা। উনি চণ্ডীর পাঠ করলেন, তারপর যে যজ্ঞ হয়েছিল সেই যজ্ঞ 20 মিনিটে উনি কমপ্লিট করে দিলেন। এবং কি যে ধোঁয়াটা উঠেছিল যজ্ঞের, হুম। সেই ধোঁয়া আমাদের বাড়িতে সব জায়গাতে গেছিল এক্সেপ্ট আমাদের ঘর ছাড়া। এবং যে ঘরে যজ্ঞ হয়েছিল হুম। হুম। তার পাশের ঘরেই হচ্ছে আমাদের ঘর, অথচ ওই ঘরে কোনো ধোঁয়াই ঢোকেনি। এবং গজাল পোতে বাড়ির চারদিকে, হুম। হুম। বাঁধে, হুম। বন্ধক দেয় তো, হুম। ওই গজাল ফজাল উনি পাননি, কি করেছে, চারখানা ওই বড় বড় পেরেক হয় না 3-4 ইঞ্চি, হুম। হুম। ওই 3-4 ইঞ্চির পেরেক পুঁতেছিল, ওই দিয়ে নাকি উনি বাড়িটাকে বেঁধে দিয়েছেন। মানে যত রাজ্যের ঢপের চপ কাজ উনি করেছেন। এইবারে আসি আমি, এই তো গেল, তার পরবর্তীতে আহ আমি কেন বলছি আমি এখনো ফিল করছি বা ফিল করি, কিন্তু এখন আমি অতটা বেশি না মাথায় নিই না। হুম। তো ঠিক আছে, যেটা যেমন যে জায়গায় আছে, যে আছে, যার যে স্থানে আছে হুম। সেখানে থাকুক। কিন্তু অটোমেটিক্যালি আমি 2023-এ যেটা ঘটতে থাকলো, আমার মায়ের যারা খুব ক্লোজ ছিল, আমার বড় পিসেমশাই, আমার এক পিসি, আহ আমাদের বলছিল না মা মনসার পুজো হোক, আমি বলে নিই, মা মনসার পুজো হতো হয়তো আমাদের বাড়িতে হুম। হুম। কুলদেবী হুম। নকশ পরম্পরায়। মা মনসার পুজোয় বাধা পড়েছে। মা মনসার পুজোয় কিরম বাধা পড়েছে, পাঠা বলি হয়, হুম। পাঠাটাকে আগে নিয়ে আসা হয়। প্রথম পাঠাটা যখন ঠিক করলো, ঠিক পুজোর 7 দিনের মধ্যে, 7 দিন আগে ঠিক হলো, পাঠাটা ঠিক একদিন যেতে না যেতে খবর এলো পাঠাটা মারা গেছে। আচ্ছা। মা মা মনসার বলির উদ্দেশ্যে কিন্তু কেনা হয়েছিল। সেকেন্ড পাঠাটা যখন কেনা হলো হুম। আবারও, সেও ওরকম 2 দিন পরে মারা গেল। অসুস্থ বোধ করলো, ছটফট করতে করতে মারা গেল। আচ্ছা। লাস্টে পুজোর আগের দিন একটা পাঠাকে জোর করে ধরে নিয়ে আসা হলো, এবং আমাদের বাড়িতে সে ঢুকবে না কোনোভাবেই, হুম। তাকে চ্যাংদোলা করে এনে বেঁধে রাখা হলো। এবং সারা রাত্রি হুম। পাঠাটা যে পরিমাণ, মানে পাঠা ডাকে সবই ঠিক আছে, আমি ছোট থেকে পাঠা বলি দেখেছি আমাদের বাড়িতে, হুম। ফলে আমার তো অদ্ভুত লাগার কথা নয়। কিন্তু ওই যে বলে না একটা আর্তনাদ, হুম। হুম। এমন ভাবে ডাকছিল ভাই, আমি বিশ্বাস করবে না। আমি মানে বলির মাংস সবাই খেত তো, হুম। যেটা পাঠা বলির পরে যে বলির মাংসটা হয় হুম। প্রসাদ হিসাবে যেটা হয়, হুম। হুম। আমি পাঠা বলির মাংস খাওয়াই আমার বন্ধ হয়ে গেল। মানে ওর আর্তনাদটা মানে তোমার কোনো মানুষের মতো এত- লাগছিল মানে? হ্যাঁ, এত কষ্ট হচ্ছিল না আমার ভিতরে। হুম। আমি পরের দিন প্রচন্ড অসুস্থ হয়ে গেলাম মনসা পুজোর দিন। হুম। হুম। এই তো মানে ওই বারবার আমি পাঁঠাটা আমি বলি হয়েছিল? বলি হয়েছিল,
এবং ওই পাঁঠার মাংসকে প্রত্যেকের শরীর খারাপ হয়েছিল। এইবারে এটা গেল, তারপরে শুরু হলো মৃত্যুর পালা। এইবারে আমাদের ওখানে যে মনসা বাড়ি আছে বড় একটা, আচ্ছা। খুব জাগ্রত। তো মনসা বাড়িতে যিনি পুজো করতেন আলো পিসি, মায়ের খুব ক্লোজ ছিলেন। আলো পিসি মারা গেল। আলো, ওই বাড়ির যে বড় ছেলে, মায়ের খুব ক্লোজ ছিল, ভীষণ ভালোবাসতো, ছোট থেকে দেখেছে তো, হুম। দিদি 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 বলতো। সেই ছেলেটা মারা গেল, মানে কোনো অসুখ হয়েছিল নাকি হুট করে? স্ট্রোক। মানুষ দুজনেরই বলবে স্ট্রোক স্ট্রোক তো, হয়েছে? হ্যাঁ। আচ্ছা। তারপরে মারা গেল হচ্ছে আমার বড় পিসেমশাই, না আমার মায়ের, আমার এক কাকা। তিনিও ক্লোজ ছিলেন নিশ্চয়ই খুব। হ্যাঁ, আমার কাকা মারা গেলেন। তারপরও তার 1 মাসের মধ্যে মারা গেল হচ্ছে আমার বড় পিসেমশাই। সুস্থ মানুষ, একটার পর একটা রোগ ধরলো তার তখন, হঠাৎ করে। বাথরুম দিয়ে ব্লাড, তারপরে ভর্তি করা হলো, স্টেবল হলো, ওষুধ চললো, হুম। ঠিক আছে, ঠিক হচ্ছে, খারাপ হচ্ছে, মানে যাওয়ার কথাই না তার, চলে গেল। তারপরে মারা গেল, তার কাজ শেষ হলো। কাজ শেষ করার মানে যেদিনকে মৎস্যমুখ ছিল তার পরের দিন হচ্ছে মনসা পুজো ছিল। আচ্ছা। কারণ বড় পিসেমশাই তো আর আমাদের পিসেমশাই, কিন্তু আমাদের তো আর অশৌচ লাগেনি। হুম হুম এবারে পুজো হলো কোনো রকম নমো নমো করে, হুম। এবং আমি সে বছর কনসিভ করেছিলাম। আমি বলেছিলাম না একটা কথা, আমার ইনটিউশন লেভেল মারাত্মক কাজ করে। হুম এদের প্রত্যেকের মৃত্যুর আগে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম, সেগুলো আলাদা করে আমি আর বলছি না, ঠিক আছে। হুম এবার শুধু একটা কথা বলেছিলাম যে ডাক্তার দেখাতে যাবো যেদিনকে, সেদিনকে ঠাকুমাকে একবার দেখে আসবো। কি জানি মনটা কেমন লাগছে, ভালো লাগছে না, কবে চলে যায়। মানে তোমার ঠাকুমা? হ্যাঁ, বড় পিসেমশাইয়ের কাজ শেষ হলো, তার 1 মাসের মধ্যে আমি যেদিন আমি আমি তখন কনসিভ করেছিলাম বলে বড় পিসেমশাইয়ের কাজে যেতে পারিনি, হুম বা যেতেও পারিনি। এবারে তখন 7 তারিখ, আমার ডেটটা মনে আছে, 7ই সেপ্টেম্বর আমার ঠাকুমা হসপিটালাইজড হলো, ঠিক আছে। হুম হসপিটালাইজড হলো, হুম এবং আমার বাচ্চাটা, মানে আমার ঠাকুমার যখন বডি থেকে ব্লাড বেরোতে শুরু করেছে, আমি তখন ইউএসজি রিপোর্টটা হাতে পেয়েছি। আমার আমার বাচ্চাটা মারা গেল, 3 মাস গর্ভেই মারা গেল। আমার ঠাকুমা পরের দিন মারা গেল, 8ই সেপ্টেম্বর। ঠাকুমার কাজ কমপ্লিট হলো, হুম। তার পাশে আমাদের ঠাকুমা আর এক থাকতো, তার সাথে মার সম্পর্ক ভীষণ ভালো সম্পর্ক ছিল, মানে মাকে ছাড়া দীপ্তি ছাড়া কিছু চিনতো না। হুম। ওই ঠাকুমারও হঠাৎ করে সুগার ফুগার ফল করে গেল, হুম। ওই ঠাকুমা মারা গেল। দুজন, আমার কাকা 3 জন, হুম। আমার বড় পিসেমশাই 4 জন, ও পাড়ায় আর একজন কাকা ছিল, সে, ঠিক আছে। আহ, তোমার এদিকে 2 জন, ওই 3 জন, এদিকে 2 জন, 5 জন, আমার ঠাকুমা একজন 6 জন, হুম। তারপরে ঠাকুমা 7 জন, বাচ্চাটাকে যদি ইনক্লুড করো 8 জন। তা রাজপুর থেকে যে কথাটা বলেছিল সেটা তো ঠিক। হুম এবং এই বছর হচ্ছে আমার মায়ের 3 বছর কমপ্লিট হয়ে 4 বছরে পা দিচ্ছে, হুম আমার একটার পর একটা রোগ ধরা পড়ছে। আমার রিসেন্টলি অপারেশন হবে, এবং গতকাল আমার সমস্ত রিপোর্ট এসছে, সব রিপোর্ট খারাপ। হঠাৎ করে কোনো কিচ্ছু না, ডাক্তার বলছে এটা নাকি
বিগত অদ্ভুত ভাবে ডাক্তার টাইমিংটাও কিরকম বলেছে। হুম ডাক্তার বলছে এটা গত 3 বছর ধরে আছে শরীরে। গত 3 বছর ধরে শরীরে আছে। মানে সব ঘটনাগুলো ইন্ডিকেট করছে ওইদিকে। ঠিক আছে, হুম তো আমার সিচুয়েশন মারাত্মক খারাপ। আমি জানি না আমার সাথে কি ঘটতে চলেছে আগামী কদিনে। এবার এত কিছুর মধ্যে আমি কি করে বেঁচে আছি, এটা অনেকের কোশ্চেন হতে পারে। হুম ওই যে স্পিরিচুয়ালিটি যে এনার্জিটা আমাকে দিয়ে গেছে, ভালো কথা, ওই যে সাউথের যে দাদা ছিলেন, হুম হুম উনি আমাকে যে মুহূর্তে ওই ওই উপায়টা বলেছিলেন না, হুম হুম। হ্যাঁ, তার ঠিক কয়েন হ্যাঁ ওইগুলো। এক্স্যাক্টলি তার 1.5 মাসের মধ্যে উনি মারা গেলেন। এবার আমার এমনই এখন সিচুয়েশন, আমি এটা সবাইকে বলতে চাই যে ব্রাহ্মণ যখনই ঠিক করবে হুম একটু বুঝে শুনে দেখে শুনে, মৃত্যুর কেউ দোষ পেলে সেই কাজ কখনো বাড়িতে করাবে না। আর যে মুখাগ্নি করবে সেই যেন সব কাজ করে, যতই তার বিয়ে হয়ে যাক কোনো সমস্যা নেই। মুখাগ্নি যদি সে করে থাকে তাহলে অবশ্যই সেই কাজ করবে। আর অনেকে আজকাল ইউটিউবে প্রচুর কিছু বেরিয়েছে, প্রচুর কিছু দেখে, বজরং মান পাঠ করা, হুম এই করা ওই করা সেই করা, টোটকা টোনা টোটকা, এগুলো কোনো কাজে লাগে না। বেসিক্যালি আমি বলছি আমার নিজের লাইফের অভিজ্ঞতা থেকে। বজরং মান পাঠ করা তখনই উচিত যখন প্রচন্ড তুমি দেখছো তোমার সামনে মৃত্যু দাঁড়িয়ে, এবং সেটাও পাঠ করার প্রচুর নিয়ম আছে। কারণ যেহেতু বজরং মানে রামের শপথ দেওয়া হয়, শপথ দিয়ে যে কাজ তুমি করাচ্ছ সেই কাজের হয়তো পূর্তি হয়ে যাবে, কিন্তু সে আশীর্বাদটা তোমার উপর আর থাকবে না। এবারে কি করে আমি আছি, হয়তো আয়ু আছে আমার এই কদিন, তাই আছি, এটা সব থেকে বড় সত্যি কথা। কিন্তু এই যে ভোগান্তি আমি যে গত 4 বছর ধরে ভুগছি, হুম আমার মায়ের ছবি যদি কখনো তোমাকে দেখাতে পারি, যদিও আমি দেখাবো না কারণ এনার্জি এক্সচেঞ্জ হয়, হুম। ঠিক আছে, বুঝতে মানে চোখ দুটোর দিকে তাকাতে পারবে না, মনে হবে পুরো জল জ্যান্ত। এবং এর মাধ্যমে একটা ছোট্ট ঘটনা বলে রাখি, গতবার যে বাড়িটাতে আমরা চেঞ্জ করেছিলাম না, হুম হুম সেই বাড়িটা যেখানে মাছের ঘটনাটা ঘটলো, ঠিক আছে, হুম আহ তখন মাছের ঘটনা যখন ঘটছিল আমি বললাম না আমার গলায় পড়তে অসুবিধা হতো, তখন ওই শ্যামাকা যে গুরুদেব হুম হুম ওনার হুম। দেওয়া জিনিসটা আমি খুলে রেখেছিলাম। আচ্ছা। মানে একটা শরীরে অস্বস্তি হচ্ছিল, খুলে রেখেছি। হুম আমার হাজবেন্ড সাথে সাথে এসে বলছে তুমি ওকে ওটা পড়ো। এইবারে যেটাই বলি, সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ছেলে খেলার জিনিস এগুলো নয়। অনেকে ভাবে গল্প, কিন্তু গল্প নয়। পৃথিবীতে ভালো থাকলে খারাপও আছে, হুম এটা হচ্ছে সিম্পল কথা। যদি ভগবান থাকে শয়তানও আছে। হুম আর যতক্ষণ দেহে থাকে ততক্ষণই সে আমার মা বাবা হুম। বা অন্য আত্মীয় স্বজন, কাকা কাকিমা, যে পরিচয়গুলো আমরা দিয়ে থাকি, আচ্ছা, যখন সে তার দেহ। ব্যাপারটা মানে এরকম যে ওই জগতের কাছে আমরা হয়তো নেগেটিভ, মানে আমাদের কাছে যেমন ওরা নেগেটিভ তেমন ওই জগতের কাছে এক্স্যাক্টলি, সেটা কারণ ওদের জগৎ আলাদা। আলাদা জগৎ। আমি প্ল্যান সেট করার জন্যও কথা বলেছিলাম এবং আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ফেসবুক থেকে। আচ্ছা একটা ইনস্টিটিউট থেকে যোগাযোগ করেছিল। আচ্ছা। ওনারা আমাকে বলেছিল যে দিদি প্ল্যান সেট করবেন না হুম ম্যাম, হুম। যেই অবস্থা রয়েছে সেটা বড় কিছু হয়ে যেতে পারে। প্ল্যান সেট করবেন না, আমরাই হুম আপনাকে সাজেস্ট করব হুম প্ল্যান সেট করবেন না। এবং আর একটা কোইন্সিডেন্ট বলে রাখি, যে বাড়িটা আমরা এখন আছি না, হুম মানে ওটার পরেও তো চেঞ্জ করেছি, হুম আমরা যে বাড়িটা এখন আছি
হুম সেই বাড়িটাতে রিসেন্টলি আমরা জানতে পারলাম যে এটা আমরা বেডরুমে থাকি। হুম হুম সেই বেডরুমে ভদ্রমহিলা শ্বশুর-শাশুড়ি থাকতেন এবং তার শ্বশুরও ৪ পথ দোষ পেয়ে মারা গেছেন বাবা, এবং এই ঘরেই কাজ হয়েছে। এবার কোইন্সিডেন্স গুলো বুঝতে পারছো কিভাবে মিলে কোথা যাচ্ছে থেকে মানে ওইদিকেই। কি হচ্ছে হুম এবং এই বাড়িতে ঢোকার পর যত রাজ্যের রোগ আমাকে ধরে নিয়েছে। আমি জাস্ট ট্রেনে বেরিয়ে যেতে পারছি, এখন অব্দি ট্রেনে বেরোতে পারছি কিন্তু কদিন ধরে আমি খেয়াল করছি হুম আমার শরীর আর দিচ্ছে না। মানে আমি পুজোটাও করতে পারছি না বসে। বসছি হয়তো আমি হুম সামনে, পুজোর সামনে। হুম। কিন্তু কোনো মন্ত্রোচ্চারণ আমি করতে পারছি না। আর পজিটিভিটি কাজ করে, ডেফিনিটলি করে। হুম তবে অবশ্যই বলব কোনো জিনিস নিয়ে বেশি ভাবনা না করতে। হুম কারণ আগেই বলেছি সাবকনসিয়াস মাইন্ড যখন কারণ আজকে আমি হয়তো এই কারণেও অনেকটা টিকে গেছি। কারণ হুম আমি কখনো সাবকনসিয়াস মাইন্ডটা কখনো আমার কনসিয়াস মাইন্ডের উপর ভারী হতে দিইনি। হুম হুম। আর মানে আমার বাড়িতে একটা কুকুর এনেছিল আমার হাসব্যান্ড। ওকে আনার পর ওরা তো প্রচন্ড পজিটিভ এনার্জির প্রতীক হয়। এই বাড়িতেই এখন যেখানে রয়েছো সেখানে? এখানে না আগের বাড়িটাতে আচ্ছা। এনেছিল যখন ওরকম হচ্ছিল বারবার। হ্যাঁ হ্যাঁ। ওকে হয়তো বলবে আমি পশুপ্রেমী নই, এনা নেই কিন্তু আমি যখন ওকে সহ্য করতে পারতাম না আমি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো মানে আমি সহ্য করতে যেহেতু আমার দেখো রাশি লগ্ন যাই বলো না কেন আমার জন্ম ছক যেটাই হোক না কেন কোনো একটা পজিটিভ জিনিস তো আমাকে এতদিন ধরে টিকিয়ে চলেছিল হুম হুম এবং আজ থেকে ১ মাস আগে আমার হাজবেন্ডকে আমি বলে দিয়েছিলাম কখনো যদি আমার হাজবেন্ডের সঙ্গে তোমার কথা বলাতে পারি তুমি শুনে দেখো আমি মায়াপুর থেকে ফিরছি ও আরেক পিসি মারা গেছে আমার কতদিন আগে? এই ২০২৩-এই আচ্ছা। মায়াপুর থেকে ফিরছি হুম সারাদিন মায়াপুর ঘুরে এসেছি ভালো জায়গা হুম মন ভালো থাকার কথা হুম ট্রেনে উঠেছি ফিরছি হট করে আমি চুপচাপ হয়ে গেছি আমার হাজবেন্ড কি হয়েছে ফাঁকা ট্রেন একদম চারিদিকে হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে হুম আমি বলছি জানো তো আমার মনটার আবার সেই ডাকছে বলছে যেই সেরেছে কাজ মানে আমার হাজবেন্ড এখন এরকম এরকম আমার চিন্তা ভাবনা হলে না খুব টেনশনে পড়ে যায় আবার কি খারাপ খবর আসতে বসেছে আর আমি নিজের সম্পর্কে প্রেডিকশন খুব কম করি করি হুম না হুম ২ বার করেছিলাম লাইফে আমার যখন স্পাইনাল কর্ডের ইনজুরিটা ধরা পড়ে যখন মানে ডাক্তাররা যখন ডিক্লেয়ার করে হুম যে অপারেশন করলে আর বাঁচবে না কিন্তু অপারেটিভ কেস কিন্তু অপারেশন করলে বাঁচবে না হুম ওই বড়সড় ইনজুরিটার আগে আমি একবার আমার আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আমার সাথে বড় কিছু ঘটতে যাচ্ছে খারাপ কিছু তখন পাত্তা দেয়নি আহ পরে ধরা পড়লো এরকম সিচুয়েশন আর আজ যে আমার অবস্থা আজও আমি ১ মাস আগে আমার হাজবেন্ডকে বলে রেখেছিলাম যে আমার মন খুবই বিচলিত আমার বলছে তোমার মন বিচলিত মানে তো কারোর সঙ্গে বলছে আমি বলছি, না এবার আর অন্য কারোর সাথে না এবার যা ঘটবে আমার সাথে ঘটবে বলেছো। এবং বিগত ১ মাস যেদিনকে আমি বলেছি তার ৭ দিন পর থেকে আমার এই গলার সিচুয়েশন তো ওষুধের উপর আছি বলে ঠিক আছে মানে আর্থিক দিক থেকে প্রচন্ড ডাউন হয়ে গেছে সবকিছু ট্রিটমেন্ট করানোর টাকা খুব কষ্টে মানে আসছে কি আসছে না মানে তোমাকে তো বলেইছি সব ঘটনা হুম। ঠিক আছে আচ্ছা দিদি, আমি একটা কথা জিজ্ঞেস করছি তোমায়, মানে হুম এই ঘটনাটা যারা শুনবেন তাদের কাছে কি তুমি কিছু আহ বক্তব্য রাখতে চাও? তাদের কাছে কি মানে কোনো প্রার্থনা তোমার বা কিছু মানে যদি কোনো তোমার বলার থাকে কিছু কি বলতে চাও তাদের উদ্দেশ্যে? কারণ অনেক মানুষ হয়তো শুনবেন, তাদের মধ্যে হয়তো কেউ তোমাকে মানে সাহায্য করতে এগিয়ে এলেন, মানে নট অনলি আমি একটাই রিকোয়েস্ট করব দেখো এখন চারিদিকে প্রচুর ফেক বেরিয়ে গেছে কিন্তু কারোর যদি মনে হয় যে ফেক আমি আমার মেডিকেল সমস্ত রেকর্ড দেখাতে পারি তো আমি একটাই রিকোয়েস্ট করব যদি আমায় কেউ হেল্প করেন
ফাইন্যান্সিয়ালি, কারণ আমি ফাইন্যান্সিয়ালি মারাত্মকভাবে ব্রেকডাউন হয়ে গেছি। মানে কেউ যদি আমাকে চান যে আমি সুস্থ হয়ে ফিরে আসি, বেঁচে ফিরে আসি, সবটাই ঈশ্বরের হাতে, আমি বলছি না। হুম, হুম, কিন্তু তবুও মানুষ চেষ্টা তো করে। হুম। তো আমাকে যদি কেউ হেল্প করতে পারেন, কেউ যদি, মানে খুবই ভালো হয়। আমি এইটা বলবো যে অ্যামাউন্টটা ম্যাটার করে না। কেউ যদি সামান্য কিছু, তার যৎ সামান্য, সেটাও যদি বিন্দু বিন্দু করে যদি সিন্ধু আমি হয়। বলছি, আমার না, আমি অ্যামাউন্ট বলেও দিচ্ছি। ব্যাপারটা এরকম নয় আমার সরকারি হাসপাতালে হচ্ছে মানে আমার কোনো খরচা নেই। আয়া খরচা থেকে, তার আগে প্রিভিয়াস টেস্ট থেকে শুরু করে, হুম, ঠিক আছে? তার পরবর্তীতে ওষুধপত্র যেগুলো থাকে। হুম, কারণ আমাদের তো কেউ দেখার নেই। আমি আমার হাসব্যান্ডকে দেখি, আমার হাসব্যান্ড আমাকে দেখে। হুম, হুম। তো আল্টিমেটলি যদি কেউ হেল্প করতে পারেন, বা যারা দেখবেন তাদের মধ্যে যদি মনে হয় যে না আমাকে হেল্প করা উচিত, তো তারা করতে পারেন। আমি তাদের কাছে মানে সারা জীবন কৃতজ্ঞই থাকবো যতদিন বেঁচে থাকবো। 100 বার। আমি আর এটার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলে রাখি, যদি কেউ চান, মানে অন্তর থেকে চান যে দিদিকে হেল্প করতে, তাহলে আমার ডিটেলস তো অবভিয়াসলি দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। আমি দিদির কিভাবে আপনারা হেল্প করতে পারেন, দিদির যাবতীয় ডিটেলস দিদির অনুমতি অনুসারেই মানে আমি আপনাদেরকে প্রোভাইড কেউ করে যদি দেবো। হেল্প করতে পারে, কমেন্ট সেকশনে কমেন্ট কমেন্ট করবে, সেকশনে। কমেন্ট করবে। আমি ডেফিনিটলি তোমাকে আমি ডিটেলস দিয়ে দেবো, হুম, হুম, ঠিক আছে? আমি তো ওখানে পাবলিক করবো না ওটা। হুম, হুম, আমি হুম, তোমাকে ডিটেলস দিয়ে দেবো, তুমি শেয়ার করে দিও। কিন্তু সেটা ভাই একটাই রিকোয়েস্ট, হুম। অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ আমার হাতে সময় সমানে কমে আসছে। দিদি আরেকটা জিনিস বলি, এটা যত মানে মেডিকেল একটা এমার্জেন্সি তো বটেই, এছাড়াও যেটা, যেই কারণটা বুঝতে পারছি বা আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো, যেই হুম, কারণ মেন, সেই হুম। কারণটাকে কোথাও তো মানে আটকানো দরকার, না হলে তো সবই এক ধরনের মানে মেডিকেল। কারণটা আটকানো দরকার, দেখো আমাকে বলেছিল পুষ্কর যেতে হবে। হুম, পুষ্কর ছাড়া কোনো গতি নেই। হুম, এবং সত্যিই তাই, পুষ্কর ছাড়া কোনো গতি নেই। হুম, কিন্তু পুষ্কর যে যাবো, যে মানুষটা যাবে, আমি যাবো তো। হুম, হুম। আমাকেই যদি কোনো মানে শক্তি তোমাকেই যেতে হবে এবং আমাকেই যদি তোমাকে, আটকে আটকে দেয়, হ্যাঁ, তাহলে আমি পুষ্কর যাবোটাই বা কি করে? মানে তোমাকে প্রতিকার তো ছাড়া এক হবে না জায়গাতে। তো, তোমাকেই না, যেতে না, হবে। না, আমাকে ছাড়া হবে না। ঠিক আছে? কারণ হুম, গয়ায় সবসময় সব কাজ হয় না। হুম, আর যেটা এখন মারাত্মক শক্তিশালী প্রেতে পরিণত হয়ে গেছে তো। হুম, হুম। তো সেটা পুষ্কর ছাড়া কোনো গতি নেই। ব্রহ্মাজির ইয়ে রয়েছে, কুণ্ড হ্যাঁ, রয়েছে। ব্রহ্মকুণ্ড আছে, হুম, ওখানে গিয়ে কাজ করতে মানে শ্রাদ্ধের কাজটাই আবার পুনরায় করে ওখানে সবকিছু, মানে ওখানে উনি মুক্তি পেয়ে যাবেন। হুম। যারা ঘটনাটা শুনছেন তাদেরকে একটাই কথা বলবো, দিদি ফিনান্সিয়াল হেল্প বা যদি মনে করেন যে আপনাদের কোনো উপায় রয়েছে, আপনারা পুষ্কর বা কোনোভাবে কোনো রকম কানেকশন রয়েছে, আমি জানি না কারণ কিভাবে। একটা কথা আমি তোমাকে একটুখানি আমি বন্ধ করছি। হ্যাঁ, হ্যাঁ। কারণ পুষ্কর যেতে গেলেও একটা বড় অ্যামাউন্টের প্রয়োজন। হুম। এবং তো সব সেখানে দিক পৌঁছতে থেকেই। গেলেও তোমার নানা ধরনের বাধা আসতে পারে, মানে হ্যাঁ, সেখানে আসবেই। আসবেই। সে তো চাইবে না যে তুমি পৌঁছো। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা বোঝো। ব্যাপারটা হচ্ছে আমার এখনই যা সিচুয়েশন হয়ে গেছে, তাতে করে তো আমার নিজের কাজটুকু আমি নিজে করতে পারছি হুম, না। আমি যে আজ ছোট থেকে পুজো করে এসছি, হুম, এতজনকে, মানে এটা আমি নিজের কথা বলছি না, তবুও আমি কথা প্রসঙ্গে এলো বলে আমি বলছি। হুম, এত লোক এত কিছু যে হেল্প পেয়েছে আমার কাছ থেকে, হুম, বিভিন্ন প্রতিকার, আমার যেটুকু জানা ছিল স্পিরিচুয়াল জার্নিতে, হুম, যতটুকু পেরেছি, যতটুকু নিয়েছি, ঠিক আছে? হুম, যারা উপকার পেয়েছে, হুম, আমার বলতে খুব খারাপ লাগছে, তারা আজকে আমি তাদের কাছ থেকে আমি কোনো হেল্প পাচ্ছি না। আর অনেকের সাথে কন্ট্যাক্টও নেই, ঠিক আছে? হুম। তো আল্টিমেটলি আহ আমাকেই যদি সে দুর্বল করে দেয়, আমি সেখানে মন্ত্রোচ্চারণটা অব্দি করতে পারছি না। করতে গেলেই কাশি আসছে, ব্লাড আসছে। শুধুমাত্র ওই বসে জল ঢালছি, চুপচাপ বসে থাকছি কিছুক্ষণ।
আচ্ছা, হয়তো তোমার সে গলায় হয়েছেটা কি মেনলি, মানে ডাক্তাররা মানে বলছে? বলছে ডাক্তার যে টনসিল হাইপারট্রফি, মানে টনসিল যেটা থাকে আমাদের হুম হুম গলায়, সেটা তো আমাদের বিভিন্ন জার্ম আটকায় হুম হুম শরীরে যেতে। হুম হুম টনসিলের নিচে একটা মাংসপিণ্ড হয়েছে, মাংসপিণ্ডটা লাস্ট স্টেজে চলে গেছে, মানে টনসিল হাইপারট্রফি হুম লাস্ট গ্রেডে চলছে। মানে 1 থেকে 4 নম্বর স্টেজ থাকে, সেই লাস্ট স্টেজে চলছে, গ্রেড 4-এ চলছে, মানে লাস্ট স্টেজ। এখান থেকেও মেবি রিকভারি করা সম্ভব যদি আমি একটুখানি হেল্প পাই কারুর। হুম কারণ কাউকে যদি সব মানে ফ্রিলি যদি কাউকে কোনো কিছু করতে হয়, এই মুহূর্তে ডাক্তার একটা হয়তো ইনজেকশন দিল, হুম হুম এই মুহূর্তে সেটার হয়তো দাম 3,000 টাকা, কথার কথা বলছি। হুম এরকম তো না হসপিটালে কোনো সব ওষুধই হসপিটাল থেকে দেয়, হুম অনেক ওষুধ আছে যে বাইরে থেকে কিনতে বলে। হুম তখনই আমার এই থোক টাকাটা কোথা থেকে আসবে? এবার যদি সত্যি কেউ আমাকে হেল্প করে থাকেন, আমি বলে দিচ্ছি আমার কাছে এই মুহূর্তে যারা শুনবে, টোটালে আমার যদি 8 থেকে 9 হাজার টাকাও হয় না, তাহলে আমার খুব ভালো হয়। টোটাল আমি অপারেশনটা করানো ঠিকঠাক ভাবে, তারপরে যত্ন, মানে হসপিটালের খরচা, যেটা বাইরের ওষুধের খরচা, পোস্ট অপারেটিভ যা যা ইয়ে থাকে। পোস্ট অপারেটিভ যেসব খরচাগুলো থাকে, হুম ঠিক আছে, সেইটা, ওখানকার আয়া খরচা, এভরিথিং, সবকিছু। আহ তো আমি এটাই রিকোয়েস্ট করব যে যদি কেউ করতে পারেন, দেখুন আমার কারোর কাছে জোর জবরদস্তি নেই, এটা মানবিকতার ব্যাপার। হুম তো সেই জন্যই বললাম, আমি সারা মানে যতদিন বেঁচে থাকবো অবশ্যই কৃতজ্ঞ থাকবো আমি তাদের কাছে। যারা শুনছেন ঘটনাটা তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি নাও পারেন, নাও সমর্থ হন দিদিকে কোনোভাবে হেল্প করতে, আপনারা এই, আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা রিলিজ করার চেষ্টা করছি আমার চ্যানেলে, তো আপনারা একটু শেয়ার করবেন কাইন্ডলি, যতটা সম্ভব শেয়ার করবেন, তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, হয়তো দিদিরই এতে উপকার হবে। হয়তো আপনারা বলতে পারেন যে আমার চ্যানেলে রিচ বাড়বে, ব্যাপারটা তা নয়, একেবারেই তা নয়। আমি চ্যানেলটা পুরোপুরি শখে ওপেন করেছি এবং আমার মনে হয় এখন দিদির এটা খুবই প্রয়োজন, এবং তার মানে সেটার উদ্দেশ্যে আমি বলছি আপনাদেরকে, মানে এর থেকে বেশি কিছু মানে বলার নেই, সত্যি কথা। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করলাম। দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।